রায় শোনার পর আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন জামায়াত নেতা কামারুজ্জামান। কাল সকাল 11টায় দেখা করার অনুমতি দিল কারা কর্তৃপক্ষ। আদালতের নির্দেশনা অনুযায়ী ফাঁসি কার্যকর করা হবে। উনি যদি প্রাণ ভিক্ষা চাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তো সেই ক্ষেত্রে ওনাকে সেই দরখাস্ত লেখার সুযোগ দিতে হবে। রায়ে যেভাবে নির্দেশ আছে ঠিক সেই নির্দেশ অনুযায়ী আমরা বাকি অংশটুকু আমরা বাকি কাজটুকু করব। দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় প্রধান আসামি নূর হোসেন, সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ 35 জনের বিরুদ্ধে চার্জশিট। 5 আসামিকে বাদ দেয় ক্ষোভ। ঢাকা চট্টগ্রামে চলছে মেয়র প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে আওয়ামী লীগ সমর্থিতরা। মির্জা আব্বাসের পক্ষে মাঠে নামলেন তার স্ত্রী। স্বাস্থ্য খাতে জনবল সৃষ্টি করছে সরকার, বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান। গাজীপুরে মায়ের নামে নার্সিং কলেজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পরিবেশ দূষণের শাস্তি শুধু জরিমানায় সীমাবদ্ধ, মামলা করে না সংশ্লিষ্ট অধিদপ্তর। প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগ, আইনে পরিবর্তন আনার তাগিদ। এবং পাকিস্তানের বিপক্ষে 14 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। নতুন মুখ রনি তালুকদার, তাইজুল, শফিউল ও ইমরুল বাদ, ফিরলেন পেসার আবুল হাসান। আলবদর নেতা কামারুজ্জামানের রিভিউয়ের রায়ের কপি কারাগারে পৌঁছানোর পর তাকে সে রায় পড়ে শোনানো হয়েছে। সন্ধ্যায় রায়ের কপি কারাগারে পৌঁছানোর পর রায় পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। এরপর কামারুজ্জামান তার আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে চান। সে অনুযায়ী আগামীকাল বেলা 11টায় কামারুজ্জামানের সঙ্গে 5 আইনজীবীকে দেখা করার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। এর আগে বিকেল 5টার দিকে প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ 4 বিচারপতি রায়ের কপিতে সই করেন। পরে রায় ট্রাইব্যুনাল, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে পাঠান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের দপ্তর। আফজাল হোসেনের রিপোর্ট। সোমবার আলবদর নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখার পর বুধবার বিকেল 5টার দিকে রায়ে প্রধান বিচারপতি সহ 4 বিচারপতি স্বাক্ষর করেন। এরপর 36 পৃষ্ঠার রায়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার দপ্তর। বিকেল 5:30টার দিকে রায়টি কারাগার এবং জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল 2। ট্রাইব্যুনাল থেকে সেই জাজমেন্টের কপি, রিভিউ আবেদন নামঞ্জুরের কপি এখন যে কেন্দ্রীয় কারাগারের আইজি প্রিজনের কাছে পাঠানো হয়েছে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। 5:30টার দিকে ট্রাইব্যুনালের কর্মকর্তারা রায়টি কারাগারে পাঠায়। সন্ধ্যায় রায়ের কপি কারাগারের পৌঁছানোর পর তা কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম জানিয়েছেন, এখন কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা না চাইলে সরকার যে কোনো সময় রায় কার্যকর করতে পারবে। উনি যদি প্রাণ ভিক্ষা চাওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তো সেই ক্ষেত্রে ওনাকে সেই দরখাস্ত লেখার সুযোগ দিতে হবে। তারপরে এটা রাষ্ট্রপতির কাছে যাবে, রাষ্ট্রপতি এটার উপর সিদ্ধান্ত নেবেন। যদি রাষ্ট্রপতি নাকচ করেন, সরকার যে তারিখ স্থির করবেন সেই তারিখেই দণ্ড কার্যকর হবে। কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কিনা এ বিষয়ে সিদ্ধান্তের জন্য আগামীকাল সকাল 11টায় তার আইনজীবীদের সাথে দেখা করার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ। রাত 8টার দিকে সিনিয়র জেল সুপার সাংবাদিকদের জানান, বুধবার ফাঁসি কার্যকর করা হচ্ছে না। কোনো মন্তব্য করতে পারছি না। এদিকে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি নিয়েছে জেল কর্তৃপক্ষ। বাড়ানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ফাঁসি কার্যকর করা হবে। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় আসন্ন পহেলা বৈশাখ নির্বিঘ্নে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
রায়ে যেভাবে নির্দেশ আছে ঠিক সেই নির্দেশ অনুযায়ী আমরা বাকি অংশটুকু আমরা বাকি কাজটুকু করবো। পয়লা বৈশাখের অনুষ্ঠানটা একটা সুন্দর নিরাপদে নির্বিঘ্নে হবে এইটাই আশা রাখছি। তার জন্য যা যা করণীয়, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, কোন ধরনের বিশৃঙ্খলা না হয়, সেগুলো আমাদের দিকে লক্ষ্য রাখবো। সন্ধ্যা 6টার পরে সমস্ত অনুষ্ঠানগুলো যাতে শেষ হয়ে যায় সেই জন্য আমরা লক্ষ্য রাখবো। এদিকে ৭১-এ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রায় দ্রুত কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। সকাল থেকে শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় আজকের মধ্যে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে। গত ৬ এপ্রিল থেকেই জামায়াতের এই নেতার ফাঁসির রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে গণজাগরণ মঞ্চ। আমরা প্রত্যাশা করছি আজকের মধ্যেই এই রায় কার্যকর করবার উদ্যোগ গ্রহণ করা হবে, কেননা ইতিমধ্যেই ৩ দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, অথচ এই রায়ের কার্যকর করা হয়নি। সারা দেশের মানুষ, ১৬ কোটি মানুষ এই রায় কার্যকর দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা প্রত্যেকেই যে যার জায়গা থেকে সতর্ক থাকব, যাতে জামাত শিবির কোনোভাবে যেন কোনো নাশকতা তৈরি করতে না পারে। দেখছেন রাত 11টার সময়। নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় আলাদা ২ মামলায় প্রধান আসামি নূর হোসেন এবং র্যাবের সাবেক ৩ কর্মকর্তা সহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এদিকে নূর হোসেনের জবানবন্দি ছাড়াই চার্জশিট দাখিল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নিহত নজরুলের পরিবার। তবে পুলিশ বলছে দাখিল করা চার্জশিটটি ত্রুটিমুক্ত। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ছবি ও শরীফুদ্দিন সবুজের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে ৭ খুন মামলার চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ। চার্জশিটে মামলার অন্যতম প্রধান আসামি র্যাবের সাবেক ৩ কর্মকর্তা তারেক সাইদ, আরিফ হোসেন ও এম রানা সহ ৩৫ জনের নাম উল্লেখ করেন। ভারতের কারাগারে বন্দী থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের নামও রয়েছে অভিযোগপত্রে। তবে সম্পৃক্ততা না থাকায় গ্রেফতার থাকা আরো ১৬ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা। আগামী ১১ মে অভিযোগপত্রটি গ্রহণের শুনানি হওয়ার কথা রয়েছে। ২টি মামলাতেই ৩৫ জনকে আসামি হিসাবে সেন্ড আপ করা হয়েছে। আগামী ১১ই মে এই অভিযোগপত্রটি গ্রহণের বিষয়ে প্রথমে শুনানি হবে। এদিকে নূর হোসেনকে ফিরিয়ে না আনা ও তার জবানবন্দি ছাড়াই চার্জশিট দাখিল করায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী। আমার ৬ জন এজাহারভুক্ত আসামি, তাদের একজন নাম দেওয়া হয়েছে, আর ৫ জন কিসের জন্য নাম দেওয়া হলো না? নূর হোসেন যতক্ষণ পর্যন্ত দেশে না আসা হয়, আমার মনে হয় অনেক কিছু গোপন ভিতরে রাইখা দেওয়া হয়েছে। তবে জেলা পুলিশ সুপারের দাবি, সময় নিয়ে তদন্ত করে ত্রুটিমুক্ত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। তদন্তের জন্য যে সাক্ষ্য প্রমাণ প্রয়োজন, ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জন্য যা যা প্রয়োজন, সকল প্রকার কার্যক্রমগুলোই কিন্তু আমরা চালাতে চেষ্টা করেছি প্রফেশনালি এবং ত্রুটিমুক্তভাবে। গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকার সহ ৭ জনকে অপহরণ করা হয়। পরে ৩০ এপ্রিল শীতলক্ষা নদী থেকে ৬ জন এবং পরের দিন আরও একজনের লাশ উদ্ধার করে পুলিশ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাত 11টার সময় আরও থাকছে। কালবৈশাখী ঝড়ে ঢাকার দোহারে একজনের মৃত্যু, ৩ শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড। চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টিতে ধানের ক্ষেত আর আমের মুকুলের ব্যাপক ক্ষতি। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ডিসিসি নির্বাচনের প্রচারণায় বিএনপি সমর্থিত প্রার্থীদের মাঠে দেখা না গেলেও তাদের সমর্থক ও আত্মীয় স্বজনরা প্রচারণা শুরু করেছেন। প্রথম দিনেই তাদের অভিযোগ, প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে পুরোদমে মাঠে থেকে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
মঙ্গলবার থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও প্রথম দিনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীদের পক্ষে কোনো প্রচার ছিল না মাঠ পর্যায়ে। বুধবার ডিসিসি দক্ষিণের খিলগাঁও এলাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে জনসংযোগ করেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত হচ্ছে না। শুধু মেয়র প্রার্থী কেন, যারা কমিশনার প্রার্থী তাদেরও হাজার হাজার মামলা, সব রাজনৈতিক মামলা, হরতালের মামলা। তারপর যারা কাজ করবে, যারা পুলিং এজেন্ট হবে, যারা আমাদের সঙ্গে কাজ করবে তাদেরও মামলা। সুতরাং কিভাবে কাজ করবে সেই ফিল্ডটাকে তৈরি করতে হবে। যেভাবে সরকার দলের প্রার্থীরা কাজ করবে আমাদের জন্য শুধু সেভাবে সমান্তরাল না হয় আমরা কিভাবে কাজ করব বলেন। তো সেই ফিল্ডটাকে তৈরি করতে হবে, লেভেল প্লেইং। আর আমরা যেটা বলছি সেটা আমরা চাই, সেটা এখনো তৈরি হয়নি। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলছেন যে কোনো সমস্যার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 19 জন সরকারি রিটার্নিং অফিসার আছেন, ওনারা কিন্তু মনিটর করছেন। তবে প্রার্থীদের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা থাকে, কোনো জায়গায় বাধা প্রদান করা হয়, প্রার্থীরা অবশ্যই আমাদেরকে বললে আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণ করব। এদিকে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু হলেও এখনো মাঠে নামেননি মেয়র প্রার্থীরা। তবে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা পুরো দমে জনসংযোগে ব্যস্ত। সকালে ঢাকা দক্ষিণের বংশাল এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাইদ খোকন। এ সময় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করায় বিএনপিকে স্বাগত জানান তিনি। বিএনপি প্রার্থী এসেছে, আমরা অত্যন্ত আনন্দিত। আনন্দের জায়গাটুকু এ কারণে যে একটা অসুস্থ রাজনৈতিক প্রক্রিয়া থেকে তারা আলটিমেটলি বের হতে পেরেছে। আমরা সবাই মিলে একটা উৎসব মুখর পরিবেশে চমৎকার একটা নির্বাচন এই শহরের মানুষকে উপহার দিব, সেটাই আমাদের প্রধান লক্ষ্য হবে। আর কল্যাণপুর ও গাবতলী এলাকায় জনসংযোগ করেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। সবাই খুব উৎসাহ নিয়ে ইলেকশন করছে। অনেকেই এখনো যাদের প্রার্থীতা এখনো চূড়ান্ত হয়নি চেষ্টা করছেন তার প্রার্থীতা চূড়ান্ত করার জন্য। সেগুলো দেখেও মানুষ খুব উৎসাহিত হচ্ছে যেন সবাই ইলেকশন করতে পারেন। সুতরাং এক ধরনের ভালো ইলেকশন হবে বলে আমরা আশা করছি। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী সংকট হলে বিএনপি সমর্থন চেয়েছেন মাহিবি চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন এই প্রার্থী। শুধু স্বপ্ন দেখে লাভ নেই। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামেও শুরু হয়েছে সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। সকালে হযরত শাহ আমানত মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজমর নাসির উদ্দিন। এ সময় তার সঙ্গে উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। মাজার এলাকার আশপাশে প্রচারণা শেষ করে তিনি চাকতাই এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এছাড়া বকশিবির, টেরিবাজার ও খাতুনগঞ্জেও গণসংযোগ করেন তিনি। এ সময় আজমর নাসির চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা সহ নানা সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন। আমি কথা কম বলতে চাই, কাজের মাধ্যমে সেটার আমি সাক্ষ্য রাখতে চাই। কেন্দ্রভিত্তিক নাগরিক কমিটি আছে, বুথভিত্তিক কমিটি আছে এবং সেই কমিটিগুলো সম্মানিত ভোটারদের কাছে সরাসরি যাবেন। প্রতীক এখনো আমরা বরাদ্দ পাইনি, 10 তারিখ প্রতীক পাবো এবং তারপর থেকে প্রতীক পাওয়ার পরেই আমরা আমাদের 11 তারিখ থেকে আমরা ফুল সুইং আমরা আমাদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করব। সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন সবাই যত বেশি সংখ্যক আমরা সারাদিনই আচরণবিধি মেনেই আমাদের যাবতীয় কার্যক্রমে নির্বাচনী কার্যক্রমে আমরা অংশগ্রহণ করব। মিথ্যাচারে লিপ্ত হয়ে স্থানীয় সরকার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। রাজধানীতে আজ হরতাল বিরোধী আলাদা অনুষ্ঠানে তারা আরও বলেন, বেগম জিয়া নির্বাচনে তার দলের সন্ত্রাসীদের সমর্থন করলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নির্বাচনের আগেই মিথ্যাচারে লিপ্ত হওয়া, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা, এটা কোন অবস্থাতেই গ্রহণ করা যায় না। সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সভাপতি, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাহেব, তিনি আদালতকে প্রভাবিত করার চেষ্টা করছেন এই সন্ত্রাসীদের, এই অপরাধীদের আগাম জামিন কিভাবে নেওয়া যায়, তার জন্য আদালতকে প্রভাবিত করার কৌশল অবলম্বন করছেন। মামলার আসামিদের আজকে সমর্থন করে মাঠে নামছেন, আবার লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, আবার হয়তো নির্বাচন শুরু হওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রীর উপর দোষারোপ করছেন, আওয়ামী লীগের উপর দোষারোপ করছেন। এটা কোন আচরণ বিধিতে পারে? এখনো সময় আছে, সোজা পথে চলে আসেন, গণতন্ত্রের পথে চলে আসেন। আর যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন, 92 দিনে যে অপরাধ আপনি করেছেন তার জন্য আপনার রক্ষা নাই।
আপনার আইনের কাঠ করে দাঁড়াতে হবে। যিনি পেট্রোল বোমাবাজদের দিয়ে 250 জন মানুষ হত্যা করেছেন, তিনি আবার সেই পেট্রোল বোমারুদের নিয়ে, সন্ত্রাসীদের নিয়ে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে নাকি ঘুরে বেড়াবেন। সুতরাং এই হিংস্র জঙ্গি নেত্রীকে ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিহত করার জন্য ঢাকাবাসীকে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি আমি আহ্বান জানাই। অসুস্থ হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা বন্ধ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতে সরকারি এবং বেসরকারিভাবে আরও মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। গাজীপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করে তিনি এই কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, শিগগিরই আরও 10,000 নার্স নিয়োগ দেওয়া হচ্ছে। 2013 সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো শ্রী নাজিব বিন আব্দুল রাজ্জাক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা যৌথভাবে উদ্বোধন করেছিলেন অত্যাধুনিক এই হাসপাতালটি। পুনরায় হাসপাতাল পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে দেখেন এর চিকিৎসা সুবিধা। এর আগে প্রধানমন্ত্রীর মায়ের নামে নামকরণ করা নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া সরকারের লক্ষ্য। অসুখ বিসুখ হলে সবাই মনে করে এখনই বিদেশে যেতে হবে, আর এই ব্যাপারটা আমার সাংঘাতিক অনীহা যে কেন বিদেশে যেতে হবে, আমার দেশে কেন আন্তর্জাতিক মানসম্পন্ন হসপিটাল গড়ে উঠবে না। সরকারি এবং বেসরকারি খাতে আরও বেশি মেডিকেল কলেজ যাতে গড়ে ওঠে সে ব্যাপারেও আমরা যথেষ্ট পদক্ষেপ নিয়েছি। আমরা চাই যে আমাদের দেশে আরও আন্তর্জাতিক মানসম্পন্ন হসপিটাল গড়ে উঠুক, মানুষ সেবা পাক, এবং আমি এটা ঘোষণা দিতে পারি আজ থেকে আমার যত চিকিৎসার জন্য যা লাগবে আমি এই হাসপাতালে এসে চিকিৎসা নেব। নার্সিংকে মহৎ পেশা হিসেবে উল্লেখ করেন শেখ হাসিনা। নতুন প্রজন্মকে আহ্বান জানান এই পেশা বেছে নিতে। গ্র্যাজুয়েট নার্স তৈরি করা, পাশাপাশি একেবারে বিদেশে ট্রেনিং দেওয়ানো, মাস্টার্স করবে, পিএইচডি করে আসবে, সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিচ্ছি। কারণ এর যে একটা গুরুত্ব আছে, এটার যে অত্যন্ত প্রয়োজন, সেই প্রয়োজনীয়তাটাকেই আমি গুরুত্ব দিয়েছি। আমাদের দেশে ডাক্তার এবং নার্স উভয়েরই চাহিদা রয়েছে। আমরা ইতিমধ্যে নিয়োগ দিয়েছি এবং আরো 10,000 নার্স আমরা নিয়োগ দেব সিদ্ধান্ত নিয়েছে এবং পদ সৃষ্টি করছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে গাজীপুরের কলকারখানা এবং পোশাক শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতে 6 একর জমির উপর নির্মাণ করা হয় 250 শয্যার এই হাসপাতালটি। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন। বিকেল 5টার দিকে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবনে যান গিবসন। পরে তার সঙ্গে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন ব্রিটিশ হাই কমিশনার। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সংকট, ঢাকা সিটি নির্বাচন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। বৈঠক শেষে বেগম জিয়ার বাসা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন, ক্ষমতায় গেলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে জাতীয় পার্টি। বিকেলে রাজধানীর পুরান ঢাকার ধোলাইপাড়ে দলের কর্মী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। গ্রামে গঞ্জে মানুষ শান্তিতে নাই, জোর করে বাড়ি ঘর দখল করা হচ্ছে, মানুষ জমি দখল করা হচ্ছে, নালিশ করার জায়গা নেই। যে গণতন্ত্র বন্ধুকে নলের মুখে হারিয়ে গেছে, সেই গণতন্ত্র ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করবো, প্রতিষ্ঠিত করবো, জনগণের শাসন প্রতিষ্ঠিত করবো। আমার প্রার্থীদের দোয়া আল্লাহ পাক সাহায্য করুন। কিশোরগঞ্জের 2টি মামলায় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার 2 নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুল ইসলাম এই আদেশ দেন। মামলার বিবরণীতে বলা হয়, 2010 সালের 17 জুলাই র্যাবের একটি দল ভৈরব থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ উলফার সামরিক শাখার নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপকে আটক করে। পরে ভৈরব থানায় সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে দায়ের করা 4টি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। দীর্ঘ শুনানি শেষে অস্ত্র ও সন্ত্রাস দমন মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও 20,000 টাকা জরিমানা করেন আদালত। এদিকে বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে আরও একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গতকাল সন্ধ্যার কালবৈশাখী ঝড়ে দোহারে একজন মারা গেছেন। বিধ্বস্ত হয়েছে 3 শতাধিক ঘরবাড়ি। চাঁপাইনবাবগঞ্জেও বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সন্ধ্যায় ঢাকার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখীর তাণ্ডব চলে ঘণ্টাব্যাপী।
এতে উপজেলার জয়পাড়া, বিলাসপুর, ইউসুফপুর ও মাহমুদপুর সহ বেশ কয়েকটি এলাকায় 3 শতাধিক কাঁচা ও আধা পাকা ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় আউলিয়াবাদ এলাকায় গাছ চাপা পড়ে রুম্পা নামে এক কিশোরী মারা যায়। এছাড়া বেশিরভাগ এলাকায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে চাঁপাইনবাবগঞ্জেও গতকাল সন্ধ্যার ঝড়ে সদর ও শিবগঞ্জ উপজেলার বেশিরভাগ বাগানের আমের মুকুল ঝরে পড়ে। এ সময় শিলাবৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়, আর বেশিরভাগ কাঁচা ঘর বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে কুষ্টিয়ায় গত দুদিনের কালবৈশাখী ঝড়ে গৃহহীন হয়ে পড়া পরিবারগুলো বসবাস করছে খোলা আকাশের নিচে। গতরাত 11টা থেকে ভোর পর্যন্ত জেলার 3টি উপজেলায় দফায় দফায় দমকা হাওয়া সহ প্রচুর বৃষ্টি হয়। এতে বিপর্যস্ত হয়ে পড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া পরিবারগুলো। কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত ঘরগুলো মেরামত করার আগেই আবারও বৃষ্টি হওয়ায় চরম বিপাকে পড়েন তারা। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বজলুর রহমান স্মৃতি পদক 2014 প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। দেশে এখন মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা রয়েছে মন্তব্য করে রাষ্ট্রপতি আরও বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও অর্থবহ ও বেগবান করতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে সমকাল পত্রিকার সাংবাদিক রাজীব নূর ও যমুনা টেলিভিশনের মিজান মালিককে পুরস্কৃত করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য 2008 সাল থেকে প্রতি বছর পুরস্কারটি দিয়ে আসছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আবারও সিটি নির্বাচন প্রসঙ্গ। নির্বাচনী আচরণবিধি সচেতনভাবে মেনে চলছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী সাইদ খোকন। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে এক পথসভায় তিনি একথা বলেন। যুবলীগ আয়োজিত এ পথসভায় বক্তারা বলেন, মেয়র মোহাম্মদ হানিফ ছিলেন আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ। নগরপিতা হিসেবে রাজধানী ঢাকার উন্নয়নে তার ভূমিকা ছিল অপরিসীম। তার পুত্র সাইদ খোকনকে নগরপিতা হিসেবে নির্বাচিত করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়র প্রার্থী সাইদ খোকন সবার দোয়া কামনা করেন। সুস্থ থাকুন। পরিবেশ দূষণ বন্ধ না হলেও মামলা শূন্য হয়ে পড়েছে পরিবেশ আদালত। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, শুধু জরিমানার মধ্যে সীমাবদ্ধ থাকায় গত 3 বছরে আদালতে কোনো মামলা দায়ের করেনি পরিবেশ অধিদপ্তর। তবে পরিবেশ আইনজীবী সমিতির দাবি, রাজনৈতিক প্রভাবশালীরা পরিবেশ দূষণের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। এভাবে প্রতিদিন এই কলকারখানার বিষাক্ত পদার্থ ও বর্জ্য দিয়ে দূষিত হচ্ছে রাজধানীর পরিবেশ। ময়লা আবর্জনার এই অব্যবস্থাপনা ক্রমাগত যেন পরিবেশ দূষণের মহোৎসবে পরিণত হচ্ছে। ময়লা আবর্জনা নামতাছে, যে দেন যে নামতাছে, এই পানি নাই ধরেন দূষিত হইতেছে পানি। এই জন্য নদীর মধ্যে মাছ নাই, কিছু নাই। পচা পানি এই যে হাত ধরতে ধরতে খাত যায়। গোসল গরু কেমনে পানি দেখলে মায়া লাগে, আর এই পানি দেখলে জিদ উঠে। খাল ভরাট ও নদী দূষণের ফলে হুমকির মুখে পড়েছে ঢাকার পরিবেশ। এর জন্য রাজনৈতিক প্রভাবশালীদের দায়ী করলেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক। রাজনৈতিকভাবে মারাত্মক প্রভাবশালীরা পরিবেশ আইন লঙ্ঘন করেন বলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান না। আইনটা ফলো করে পরিবেশকে যেভাবে সংরক্ষিত করা সম্ভব ছিল, আমরা সেটি সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছি। তিনি মনে করেন, পরিবেশ রক্ষায় আদালতের এখতিয়ার স্পষ্ট করার পাশাপাশি জনগণকে সরাসরি মামলা করার অধিকার দেওয়া প্রয়োজন। আইনে বলে দেওয়া আছে আপনি মামলা করতে পারবেন, তবে সরাসরি না, ডিজির মাধ্যমে যে করতে হবে। যদি এটাকে উচ্চ আদালতে আনা হয়, এর এখতিয়ার স্পষ্ট করে দিতে হবে। 2002 সালে গঠিত হয় পরিবেশ আদালত। 2010 সালে আইন সংশোধনের ফলে শুধু পরিবেশ অধিদপ্তরেই আদালতে মামলা দায়ের করতে পারে। গত 12 বছরে মামলা হয়েছে মোট 467টি। এর মধ্যে 375টি নিষ্পত্তি হয়ে বর্তমানে বিচারাধীন আছে 92টি মামলা। পরিবেশ আদালতে নিয়োজিত রাষ্ট্রপক্ষের আইনজীবী মনে করেন, দ্রুত নিষ্পত্তির জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশকেও এ ধরনের মামলা তদন্তের এখতিয়ার দেওয়া প্রয়োজন। যদি সরকার অধিক সংখ্যক তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেন কিংবা থানাকে তদন্ত করার নির্দেশ দেন, সেই ক্ষেত্রে এটা জটিলতা নিরসন হতে পারে। যে হারে শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি গড়ে তুলছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব মহল, তাদের প্রতি ওইভাবে আইন প্রয়োগ অনেক ক্ষেত্রেই করা সম্ভব হচ্ছে না। পরিবেশ সংরক্ষণ আইনে সর্বোচ্চ সাজা 3 কোটি টাকা অর্থদণ্ড ও 10 বছরের সশ্রম কারাদণ্ড। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট IS এর সঙ্গে জড়িত সন্দেহে স্পেনের উত্তর পূর্বাঞ্চলীয় কাতালোনিয়া রাজ্যের বিভিন্ন স্থান থেকে 11 জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বুধবার কাতালোনিয়ার ভালস এবং তেরেসা শহরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের অভিযোগ, আটককৃতরা কাতালোনিয়া রাজ্যের কয়েকটি স্থানে বড়সড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। পুলিশ আরও জানায়, সিরিয়ায় পালিয়ে গিয়ে উগ্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের পক্ষে যুদ্ধের পরিকল্পনা ছিল তাদের। 350-রও বেশি পুলিশ অভিযানে অংশ নেয়। বিশ্বজুড়ে জঙ্গি গোষ্ঠী IS এর সন্ত্রাসী কার্যক্রম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বন্ধ করতে চায় না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করে তিনি কথা বলেন। খামেনি বলেন, মুসলিম দেশগুলোর অনৈক্য ও নানা বিভেদ দেখে মার্কিন সরকার ও ইহুদিরা খুশি। এ সমস্যার সমাধানে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতার পদক্ষেপ নেওয়া এবং তা বাস্তবায়ন করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। IS-কে কারা অর্থ সহায়তা দিচ্ছে সে বিষয়ে তিনি প্রশ্ন তোলেন। এছাড়া ইয়েমেনের সংঘাত বন্ধে দেশটিতে সামরিক আগ্রাসন ও বিদেশি হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান তিনি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম 2 ওয়ানডের জন্য 14 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। এতে চমক হিসেবে এসেছেন ওপেনার রনি তালুকদার। আর টাইগারদের বিশ্বকাপ দলের ওপর নির্বাচকদের আস্থা থাকলেও বাদ পড়েছেন তাইজুল, ইমরুল ও শফিউল। তবে জিম্বাবুয়ে সিরিজের পর আবারও দলে ফিরেছেন পেসার আবুল হাসান রাজু। আজ বিসিবি কার্যালয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদ টাইগারদের এ দল ঘোষণা করেন। সম্প্রতি ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করেন ওপেনার রনি তালুকদার। প্রথম শ্রেণীর ক্রিকেটে ডাবল সেঞ্চুরির সঙ্গে টানা 3 সেঞ্চুরি হাঁকিয়ে 1000-এরও বেশি রান করেন রনি। এছাড়াও প্রিমিয়ার লিগে 777 রান করে হন দ্বিতীয় রান সংগ্রাহক। তাই নির্বাচকদের আস্থা এই ওপেনারের প্রতি। তবে দারুণ আলোচনায় থেকেও সুযোগ হয়নি ঘরোয়া লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক আরেক সফল ওপেনার লিটন দাসের। এদিকে পেসার আবুল হাসানকে দলে রেখে পেস সহায়ক দল গঠনের ইঙ্গিত টাইগারদের। এছাড়া দলের বাকি সদস্যরা হলেন মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মোমিনুল, সৌম্য, মাহমুদুল্লাহ, নাসির, সাব্বির, আরাফাত, তাসকিন ও রুবেল হোসেন। নিয়মিত অধিনায়ক মাশরাফি এক ম্যাচে নিষেধাজ্ঞায় থাকায় 17 এপ্রিল পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। রাত 11টার সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রায় শোনার পর আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত কামারুজ্জামান। কাল বেলা 11টায় দেখা করার অনুমতি দিল কারা কর্তৃপক্ষ। ৭১-এ মানবতা বিরোধী অপরাধী কামারুজ্জামানের দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ। নারায়ণগঞ্জের 7 খুন মামলায় প্রধান আসামি নূর হোসেন, সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ 35 জনের বিরুদ্ধে চার্জশিট। 5 আসামিকে বাদ দেয় ক্ষোভ। ঢাকা চট্টগ্রামে চলছে মেয়র প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে আওয়ামী লীগ সমর্থিতরা। মির্জা আব্বাসের পক্ষে মাঠে নামলেন তার স্ত্রী। এবং স্বাস্থ্য খাতে জনবল সৃষ্টি করছে সরকার। বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান। গাজীপুরে মায়ের নামে নার্সিং কলেজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।